হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের করাবো আলোর প্রতিফলনের ডে 3। ডে 2 তে শিখিয়েছিলাম গোলীয় দর্পণের সমীকরণ অর্থাৎ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f এর প্রতিষ্ঠা। তো আজ ডে 3, তো চলো ডে 3 স্টার্ট করা যাক। তো আজ প্রথমে যেটা শিখবো সেটা হলো গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা। গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা। তো গোলীয় দর্পণের সমীকরণটি কি ছিল? তো আমরা জানি গোলীয় দর্পণের সমীকরণ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। আবার ফোকাস দূরত্ব এফ এর সাথে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধেরও একটা সম্পর্ক আছে। সেটা কি? ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু হয় বক্রতা ব্যাসার্ধ বাই 2। তাহলে এফ ইকুয়াল টু যদি আর বাই 2 হয়, তাহলে 1 বাই এফ কে আমরা কি লিখতে পারি? 2 বাই আর, অর্থাৎ 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু লিখতে পারি 2 বাই আর। এখন সমতল দর্পণের ক্ষেত্রে এই যে বক্রতা ব্যাসার্ধ, সেই বক্রতা ব্যাসার্ধ হয় অসীম, আর ইকুয়াল টু হয় ইনফিনিট। সুতরাং সমতল দর্পণের ক্ষেত্রে এবার যদি আমি ইকুয়েশনে আর ইকুয়াল টু ইনফিনিট বসাই, তাহলে কি পাবো? 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 2 বাই ইনফিনিট। এখন কোনো কিছুকে ইনফিনিট দিয়ে ডিভাইড করা হয়, এখানে দেখো 2 বাই ইনফিনিট, কোনো কিছুকে ইনফিনিট দিয়ে ডিভাইড করলে হয় 0, অর্থাৎ 2 বাই ইনফিনিট ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 0। তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু আসছে 0। और 1 by v equal to বলতে পারি minus of 1 by u, that means v equal to হচ্ছে minus u। তো এটাই আমাদের গোলীয় দর্পণের সমীকরণ। v বলতে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, u বলতে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব। তো ডে 1 এ শিখিয়েছিলাম সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, তো সেই হিসেবে v ইকুয়াল টু ইউ হয়। তো এখন মাইনাস কেন এলো? মাইনাস হলো দর্পণের যেদিকে বস্তু থাকে তার বিপরীত দিকে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়, তাই দর্পণ থেকে বস্তু দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব তো সমান, আর ডাইরেকশন বিপরীত বলে মানে একটা আরেকটা বিপরীত দিকে অবস্থিত বলে দর্পণের, সেই কারণে কিন্তু মাইনাস চিহ্ন এসছে।
একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবার করাবো গোলীয় দর্পণের সমীকরণ থেকে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা। তাহলে এবার আসা যাক গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠায়। তো আমরা জানি গোলীয় দর্পণের সমীকরণ গোলীয় দর্পণের সমীকরণ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু হয় ওয়ান বাই এফ। এখন এখানে লসাগু করলে পাচ্ছি ইউ ইন্টু ভি, এখানে ভি আছে তাহলে পাচ্ছি ইউ, ইউ আছে তো পাবো ভি ইকুয়াল টু ওয়ান বাই এফ। এবার ক্রস মাল্টিপ্লাই, এই গুণটা আগে করবে, এই যে ইউ ভি ইন্টু ওয়ান গুণটা। তাহলে কি পাচ্ছ ইউ ভি ইকুয়াল টু ইউ এফ প্লাস ভি এফ। সবগুলো একদিকে নিয়ে আসছি, ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু 0। এবার উভয় দিকে এফ স্কোয়ার অ্যাড করে দাও, ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ উভয় দিকে এফ স্কোয়ার যোগ করে দিলাম। এবার দেখো এই দুটো থেকে কি কমন যায়, ইউ কমন যায়, আবার এই দুটো থেকে কি কমন যায়, দেখো এফ কমন যায়, তাহলে মাইনাস এফ কমন নিলে থাকছে ভি, আর এখানে ছিল প্লাস এফ স্কয়ার, তার মধ্যে মাইনাস এফ কমন নিয়েছি, তো পড়ে থাকছে মাইনাস এফ। তাহলে এখানে পাচ্ছ ইউ ইন্টু ভি মাইনাস এফ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ। তাহলে ভি মাইনাস এফ যদি কমন নিই তাহলে কি থাকছে পরে ইউ মাইনাস এফ, তাহলে আগে ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কয়ার। তো অ্যাকচুয়ালি গোলীয় দর্পণের সমীকরণ যেটা ছিল ইউ ভি এফ এর যে সম্পর্ক, ইউ ছিল কি দর্পণ থেকে বস্তু দূরত্ব, ভি ছিল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব, আর এফ ছিল দর্পণ থেকে ফোকাস দূরত্ব। তাহলে নিউটনের সমীকরণ এখনো পর্যন্ত পুরো আসেনি। তো নিউটনের সমীকরণের এই বিশেষত্বটা কি দরকারি বা কেন? ধরো একটা অবতল দর্পণ, এখানে মনে করো বস্তু, আর এইখানে মনে করো এর প্রতিবিম্ব গঠিত হয়েছে, আর এই বিন্দুটা মনে করো ফোকাস। তো আমরা যত দূরত্ব হিসাব করি ইউ ভি এর যেগুলো সেগুলো সব মেরু থেকে হিসাব করি। তাহলে অবতল দর্পণ এটা এম ও এম ড্যাশ, যেখানে ও হলো মেরু। তো এই মেরু থেকে এই যে বস্তু বললাম, এটা বস্তু, এটা কি বললাম প্রতিবিম্ব। এই মেরু থেকে যে বস্তু দূরত্ব সেটাকে হিসাব করা হয় ইউ দ্বারা। এখানে আমি চিহ্ন অ্যাপ্লাই করছি না, জাস্ট মান লিখছি। মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব প্রকাশ করা হয় ভি দ্বারা, আর মেরু থেকে ফোকাস দূরত্ব এটাকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এবার যদি বলে ফোকাস থেকে বস্তু দূরত্ব কত, ফোকাস কোথায় আছে এখানে, তাহলে এখান থেকে এই বস্তু দূরত্ব কত হবে, মানে এইটুকু ডিস্টেন্স, তাহলে এতটা কত ইউ, এটুক কত এফ, তাহলে এইটুক কত হবে ইউ মাইনাস এফ। মানে আমার এইটুকু চাইছে, ফোকাস থেকে ধরো বস্তু দূরত্ব এই ডিস্টেন্সটুকু চাইছে এইটুকু, তাহলে এইটুক মানে কি এতটা থেকে এতটা মাইনাস, এতটা মানে কি ইউ, আর এতটা কত এফ, তাহলে আমার এইটুকু ডিস্টেন্স হবে ইউ মাইনাস এফ। আবার যদি বলি ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব কত, মানে এইটুকু ডিস্টেন্স,
এইটুকু চাইছি। তাহলে ফোকাস থেকে প্রতিবিম্ব, তো মেরু থেকে প্রতিবিম্ব অব্দি দূরত্ব কত ভি, মেরু থেকে ফোকাসের দূরত্ব কত এফ, চাইছি কোনটুকু এইটুকু। তাহলে এতটা জানি ভি, এতটা জানি এফ, তাহলে এইটুকু কত হবে, এতটা থেকে এইটুকু বাদ, তার মানে এইটুকু ডিস্টেন্স হবে ভি মাইনাস এফ। তো এখানে দেখো ইউ মাইনাস এফ আছে, ভি মাইনাস এফ আছে, তার মানে অ্যাকচুয়ালি ইউ মাইনাস এফটা কি বোঝায়, ফোকাস থেকে বস্তু দূরত্ব। তার মানে ফোকাস থেকে বস্তু দূরত্বকে আমি এক্স দিয়ে নিচ্ছি, আর এই ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্বকে যদি ওয়াই দিয়ে লেখা যায়, তাহলে এই ইউ মাইনাস এফ এর জায়গায় আসবে এক্স, আর ভি মাইনাস এফ এর জায়গায় আসবে ওয়াই। তাহলে পাওয়া যাচ্ছে কত, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। তো এইটাই নিউটনের সমীকরণ। অ্যাকচুয়ালি নিউটনের যে সমীকরণে কিন্তু মেরু থেকে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়নি, সেখানে প্রতিষ্ঠা করা হচ্ছে ফোকাস থেকে বস্তু দূরত্ব, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের সম্পর্ক, যেখানে এক্স ফোকাস থেকে বস্তু দূরত্ব, ওয়াই ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, আর এফ তো ফোকাস দূরত্ব। তাহলে লিখে দিই পাশে এক্স মানে কি, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এফ, সেটা কি ফোকাস থেকে বস্তু দূরত্ব। ওয়াই মানে হচ্ছে ভি মাইনাস এফ, সেটা হলো ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। যদি এবার কোয়েশ্চেন করে যে নিউটনের সমীকরণের ক্ষেত্রে যদি এক্স আর ওয়াই এর মধ্যে লেখচিত্র অঙ্কন করা হয়, তো লেখচিত্রের প্রকৃতি কি হবে, মানে একটা গ্রাফ যদি আমি দেখাই, এদিকে যদি আমি এক্স অক্ষ করি, এদিকে যদি ওয়াই অক্ষ করি, তো এই এক্স আর ওয়াই এর মধ্যে লেখচিত্র আঁকলে সেই লেখচিত্রের প্রকৃতি কি হবে। যাদের মধ্যে লেখচিত্র অঙ্কন করতে হবে, যদি কখনো তাদের গুণফল কনস্ট্যান্ট হয়, তখন সেই গ্রাফ হয় সমপরাবৃত্ত। এক্স আর ওয়াই এর মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, দেখো এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এফ মানে কি, এফ মানে তো ফোকাস দৈর্ঘ্য, আর ফোকাস দৈর্ঘ্য তো কনস্ট্যান্ট, তার স্কোয়ার করলেও কনস্ট্যান্ট হবে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর গ্রাফ চাইছি এক্স আর ওয়াই এর মধ্যেই, তাই নিউটনের সমীকরণের এক্স আর ওয়াই এর মধ্যে লেখচিত্র হবে কেমন, সমপরাবৃত্তাকার। এবার জানবো বিভিন্ন বিবর্ধন সম্পর্কে। দেখো এই বিবর্ধন ইংলিশে বলে ম্যাগনিফিকেশন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশন তিন রকম হয়, একটা রৈখিক বিবর্ধন, একটা ক্ষেত্রীয় বিবর্ধন, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। রৈখিক, ক্ষেত্রীয়, অনুদৈর্ঘ্য। তো রৈখিক বিবর্ধনটা কি, ধরো এটা একটা অবতল দর্পণ দিয়ে আমি দেখাচ্ছি, এই আমাদের মনে করো প্রধান অক্ষ, আর এই মনে করো বস্তু, আর এই মনে করো তার প্রতিবিম্ব গভীর করেছে। এটা বস্তুর উচ্চতা, এটা প্রতিবিম্বের উচ্চতা। তো এই প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে, প্রতিবিম্বের উচ্চতা বস্তুর যত গুণ, তাকে বলে রৈখিক বিবর্ধন। তার মানে রৈখিক বিবর্ধন বলতে বোঝায় প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তার মানে রৈখিক বিবর্ধনকে বিবর্ধন, এবার যেহেতু বিবর্ধন ইংলিশ ম্যাগনিফিকেশন, তাই আমরা রৈখিক বিবর্ধনকে ডিনোট করতে পারি এম দ্বারা। তাহলে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু হয়, কি বললাম, প্রতিবিম্বের উচ্চতা
বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাকে যদি আই দিয়ে ডিনোট করি, আই ফর ইমেজ টাইপ, বস্তুর উচ্চতাকে যদি ও দিয়ে ডিনোট করি, ও ফর অবজেক্ট, তাহলে আমরা রৈখিক বিবর্ধন ইকুয়াল টু লিখতে পারি আই বাই ও। আবার এই রৈখিক বিবর্ধনের আরো একটা রাশিমালা হয়, যেটা আমরা পরে প্রমাণ করছি। সেটা হলো রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু হয় মাইনাস অফ ভি বাই ইউ। এখানে ভি হলো কি? প্রতিবিম্বের দূরত্ব, ইউ হলো কি? বস্তুর দূরত্ব। তাহলে কি বলছি, এটার প্রুফ একটু পরেই দেখাচ্ছি। তাহলে এই বুঝলাম রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্ব বস্তুর তুলনায় যত গুণ হলো সেটাই হলো রৈখিক বিবর্ধন। তো ক্ষেত্রীয় বিবর্ধন এবার দেখে নিই। এই ধরো এখানে একটা ক্ষেত্রফল যুক্ত একটা বস্তু রয়েছে, যার একটা ক্ষেত্রফল আছে, আর তার প্রতিবিম্বটা মনে করে এই গঠিত হয়েছে। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন বলতে বোঝায় প্রতিবিম্বের ক্ষেত্রফল বস্তুর ক্ষেত্রফলের যত গুণ তাকে বলছি ক্ষেত্রীয় বিবর্ধন। দ্যাট মিনস ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন যে পাশে লিখছি এটারটা দৈর্ঘ্য পরের পেজে দিব ওখানে। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন এটাকে ডিনোট করা হয় এম ড্যাশ দ্বারা। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু, তাহলে কি বললাম, প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল ইংলিশ কি? এরিয়া। তাই প্রতিবিম্বের ক্ষেত্রফলকে ডিনোট করছি এ ড্যাশ দিয়ে, আর বস্তুর ক্ষেত্রফলকে ডিনোট করছি এ দিয়ে। এখন দেখ, যদি আমরা এই বস্তুর দৈর্ঘ্যকে এল ধরি আর প্রস্থকে বি ধরি, তাহলে বস্তুর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এল বি। আর প্রতিবিম্বর দৈর্ঘ্য যদি এল ড্যাশ, প্রস্থ যদি বি ড্যাশ ধরি, তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হবে? এল ড্যাশ বি ড্যাশ। তাহলে এখানে প্রতিবিম্বের ক্ষেত্রফল আগে আছে বাই বস্তুর ক্ষেত্রফল। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হচ্ছে? এল ড্যাশ বি ড্যাশ। বস্তুর ক্ষেত্রফল কত হচ্ছে? এল বি। এবার এখানে কি শিখেছিলাম? রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এখন এটাকে যদি আমরা এখানে ফলো করি, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আবার প্রস্থের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু বলতে পারি প্রতিবিম্বের প্রস্থ বাই বস্তুর প্রস্থ। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এল ড্যাশ মানে এম এল, আর এখান থেকে পাচ্ছি বি ড্যাশ মানে এম বি। তাহলে এল ড্যাশ বি ড্যাশের ভ্যালু যদি আমরা পুট করে দিই, তাহলে এল ড্যাশ মানে কত পাচ্ছি? এম এল। বি ড্যাশ মানে কত পাচ্ছি? এম বি বাই এল বি। এল এল কেটে যাচ্ছে, বি বি কেটে যাচ্ছে, পাচ্ছি কত? এম স্কয়ার।
তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন মানে পেলাম এম এ স্কোয়ার, আবার এম মানে কি, এম মানে রৈখিক বিবর্ধন, তার মানে বলতে পারি ক্ষেত্রীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের বর্গ। সুতরাং ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার। এবার আলোচনা করব অনুদৈর্ঘ্য বিবর্ধন নিয়ে। অনুদৈর্ঘ্য বিবর্ধন তো অনুদৈর্ঘ্য বিবর্ধনটা কি? আবার অবতল দর্পণ দিয়ে দেখাচ্ছি। এটা প্রধান অক্ষ, একটা বস্তুকে এবার মনে করো প্রধান অক্ষের সাথে শায়িত অবস্থায় রেখেছো, শায়িত অবস্থায় মানে এইভাবে, এটা একটা তীর দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মনে করো বস্তু, আর তার প্রতিবিম্ব গঠিত হয়েছে এখানে, এই মনে করো প্রতিবিম্বটা। এখন দর্পণের যে মেরু, সেই মেরু থেকে বস্তুর বা তীরের যে অগ্রভাগ, এই দূরত্বটা মনে করো u1, আর এই তীরের যে পশ্চাৎ ভাগ, তার দূরত্ব মনে করো u2। একই রকম ভাবে প্রতিবিম্বের ক্ষেত্রেও করছি। এই যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, মেরু থেকে সেই প্রতিবিম্ব অর্থাৎ সেই তীরটা যেটা প্রতিবিম্ব, সেই তীরের অগ্রভাগ, তার দূরত্ব ধরলাম v1, আর তীরের যে পশ্চাৎ ভাগ, তার দূরত্ব ধরলাম v2। অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে বোঝায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন এটাকে ডিনোট করা হয় এম ডবল ড্যাশ দিয়ে। তাহলে সেটা ইকুয়াল টু কি বললাম, যদি প্রতিবিম্ব দর্পণে শায়িত অবস্থায় থাকে। প্রথমবার যখন করছিলাম রৈখিক বিবর্ধন, তখন প্রতিবিম্ব বা বস্তুকে রেখেছিলাম কি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, আর এখানে বস্তুকে রাখছি কি প্রধান অক্ষের সাথে শায়িত অবস্থা, মানে প্রধান অক্ষ বরাবর। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যে ফিগারটা এখানে ড্র করেছি তাতে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হয়। তীরের যে অগ্রভাগ প্রতিবিম্বের ক্ষেত্রে, সেই অগ্রভাগের দূরত্ব v1, পশ্চাৎভাগের দূরত্ব v2, তাহলে তীরটার দৈর্ঘ্য মানে এইটুকু, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত পাবো, এইটুকু থেকে এইটুকু বাদ দিলে এইটুকু পাবো। তার মানে তীরের অর্থাৎ প্রতিবিম্ব যেটা, সেই দৈর্ঘ্য কত হবে v1 মাইনাস v2। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য পেলাম v1 মাইনাস অফ v2। বস্তুর দৈর্ঘ্য, তো বস্তু কোনটাকে নিয়েছিলাম, এটা, তারপর লিখে দিই এটা আমাদের বস্তু, this is প্রতিবিম্ব ইমেজ। তাহলে বস্তুর ক্ষেত্রে এইটুকু দৈর্ঘ্য কি করে বার করব, এতটা u2, এইটুকু u1, তাহলে u2 থেকে u1 বাদ দিলে এইটুকু পেয়ে যাব। তাহলে এইটুকু ভ্যালু কত পাচ্ছি, u2 মাইনাস অফ u1।
তার মানে প্রতিবিম্ব দৈর্ঘ্যের ক্ষেত্রে দুটো ভি এর ডিফারেন্স পাচ্ছি, বস্তুর দৈর্ঘ্যের ক্ষেত্রে দুটো ইউ এর ডিফারেন্স পাচ্ছি। এই পার্থক্যকে আমরা ডেল্টা ভি বাই ডেল্টা ইউ দ্বারাও লিখতে পারি। এখন যদি এমন হয় যে এই ডেল্টা ভি ডেল্টা ইউ খুব ক্ষুদ্র, তবে এটাকে ডেল্টা ইউ ডেল্টা ভি খুব ক্ষুদ্র হলে তখন আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন এম ডবল ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি অবকল আকারে, অর্থাৎ ডিভি বাই ডিইউ হিসাবে। এটা কখন লিখতে পারি? যদি দেখি ডেল্টা ভি ডেল্টা ইউ খুব ক্ষুদ্র। তো গোলীয় দর্পণের যে সমীকরণ, সেই সমীকরণে আমরা শিখেছি যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু পাই 1/a, গোলীয় দর্পণের সমীকরণ। এখন এই সমীকরণটাকে যদি আমরা ইউ বা ভি যে কোনো একটা যদি করলেই হবে, তার সাপেক্ষে যদি অবকলন করি, তাহলে এটাকে মনে করে করছি ইউ এর সাপেক্ষে অবকলন। এটা আছে কত? 1/v। এখন 1/v কে যদি ইউ এর সাপেক্ষে অবকলন করি, তাহলে পাবো মাইনাস 1/v স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিইউ। 1/u কি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো মাইনাস 1/u স্কোয়ার। f মানে ফোকাস দৈর্ঘ্য কনস্ট্যান্ট, তার মানে 1/f কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ যখন করছি তাহলে কত পাবো? 0। or minus 1/v square dv by du equal to, এটাকে পেছনে নিয়ে আসছি, 1/u square। or dv by du, তাহলে v স্কয়ার উপরে তুলে দিলাম বাই u স্কয়ার এন্ড মাইনাসটা নিয়ে আসলাম, তাহলে dv by du এটাকে আমরা মাইনাস ইনটু মাইনাস v বাই u এর হোল স্কয়ার আকারে লিখতে পারি। কারণ দেখো মাইনাস v বাই u এর হোল স্কয়ার করলে তো v স্কয়ার বাই u স্কয়ার পাবো, আর আগে মাইনাস আছে। তো এই আকারে কেন প্রকাশ করলাম? রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু কিছুই মাইনাস v বাই u, তাহলে এখানে কি পাচ্ছি ভিতরে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস v বাই u। আর রৈখিক বিবর্ধনকে কি দিয়ে প্রকাশ করা হতো? m দিয়ে। আর dv বাই du কে কি দিয়ে প্রকাশ করছি? m ডবল ড্যাশ দিয়ে। তার মানে আমরা বলতে পারি m ডবল ড্যাশ ইকুয়াল টু মাইনাস অফ m স্কয়ার। m ডবল ড্যাশ মানে কি বোঝায়? অনুদৈর্ঘ্য বিবর্ধন। m মানে কি বোঝায়? রৈখিক বিবর্ধন। তাহলে বলতে পারি অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু মাইনাস অফ রৈখিক বিবর্ধন স্কয়ার। এবার চলে আসবো ওই রৈখিক বিবর্ধন যে m ইকুয়াল টু মাইনাস v বাই u এসেছিল তার প্রমাণগুলোতে। কিভাবে এসছে m ইকুয়াল টু মাইনাস v বাই u সেটাতে। তাহলে কি প্রুফ করতে চাইছি? যে রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস v বাই u কিভাবে এলো। প্রথমে আসি অবতল দর্পণের জন্য। এখন অবতল দর্পণে সৎ অসৎ দুই রকম প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রথম করব অবতল দর্পণ সৎ বিম্বের ক্ষেত্রে। অবতল দর্পণ সৎ বিম্বের ক্ষেত্রে
এই আমাদের অবতল দর্পণ। এটা ড্র করলাম প্রধান অক্ষ। এই দর্পণের এই মনে করো ফোকাস, তারটা বলে থাকবে সেন্টার অফ কার্ভেচার। এখানে রাখলাম। ড্রয়িং সিস্টেমটা ফলো করবে, কিভাবে করছি। একটা রেখে পাস করব এই শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল নেব, দর্পণের উপর আপাতিত হবে। প্রতিফলনের পর এই রশ্মিটি পার করবে কোথা থেকে? ফোকাস থেকে বেরিয়ে যাবে। আর একটা রেখে ফেলবো কোথায়? এই দর্পণের মেরুতে। মেরুতে পড়লে যত অ্যাঙ্গেলে পড়বে প্রধান অক্ষের সাথে, ঠিক সেম অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে। এই সেম অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে। এবার দেখো, এই যেখানে মিট করলো এই রে দুটো, এই প্রতিফলনের পর এই রেটা পাচ্ছি, প্রতিফলনের পর এই রেটা পাচ্ছি, মিট করছে কোথায়? এখানে। তাহলে এই বিন্দুতে যদি এখান থেকে প্রধান অক্ষটা লম্ব টানা হয়, তাহলে সেটাই হবে এই বস্তুর সৎ প্রতিবিম্ব। তাহলে এই লম্ব টানলাম, এই পেলাম এই বস্তুর সৎ অবশিষ্ট প্রতিবিম্ব। তাহলে এখানে বস্তুর নামকরণ করি। বস্তুর নাম দিলাম ক্যাপিটাল পি কিউ, প্রতিবিম্বের নাম দিলাম স্মল পি কিউ। দর্পণ এম, এটা মেরু, এম ও এম ড্যাশ। এখানে দেখো তুমি একজোড়া সদৃশকোণী ত্রিভুজ পাবে। সদৃশকোণী ত্রিভুজ কাদের বলে বলেছিলাম? দুটো ত্রিভুজের যদি দেখো দুটো করে কোণ সমান এসছে, তাহলে তারা হবে সদৃশকোণী ত্রিভুজ। তো এখানে দেখো এই যে ট্রায়াঙ্গেল পি কিউ ও আর ট্রায়াঙ্গেল স্মল পি কিউ ও, এই দুটো সদৃশকোণী। এই যে এই ট্রায়াঙ্গেলটার সাথে এই ট্রায়াঙ্গেলটা সদৃশকোণী। কি করে বুঝলাম? কারণ দেখো এটা 90, এটা 90, আর এই কোণ আর এই কোণ তো সমান। কারণ তখন আমাদের এটা আপাতন কোণ আর এটা প্রতিফলন কোণ। তাহলে এই দুটো ত্রিভুজে দুটো করে কোণ সমান এসছে, তার মানে এরা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে কোন দুটো ট্রায়াঙ্গেল সদৃশকোণী পেলাম? ট্রায়াঙ্গেল পি কিউ ও এন্ড ট্রায়াঙ্গেল স্মল পি স্মল কিউ ও। তাহলে ত্রিভুজ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও ক্যাপিটাল ও, ক্যাপিটাল পি কিউ ও ত্রিভুজ স্মল পি স্মল কিউ ক্যাপিটাল ও, এরা সদৃশকোণী হওয়ায় আর একটা কথা, সদ্বিম্ব কখন গঠন হবে? সবসময় মাথায় রাখবে, সদ্বিম্ব গঠন করতে হলে তোমার বস্তুকে কিন্তু ফোকাসের পরে রাখবে, ফোকাসের আগে রাখলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের আগে রাখলে অসদ্বিম্ব তৈরি হবে, ফোকাসের পরে রাখলে তবেই সদ্বিম্ব তৈরি হবে। আচ্ছা, এবার দুটো ট্রায়াঙ্গেল যে সদৃশকোণী হলো, তাহলে কি সুবিধা? দুটো ট্রায়াঙ্গেল যদি সদৃশকোণী হয়, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের মনে করো প্রথম ট্রায়াঙ্গেলের লম্ব বাই দ্বিতীয় ট্রায়াঙ্গেলের লম্ব ইকুয়াল টু আসবে প্রথম ট্রায়াঙ্গেলের ভূমি বাই দ্বিতীয় ট্রায়াঙ্গেলের ভূমি, ইকুয়াল টু বলতে পারি প্রথম ট্রায়াঙ্গেলের অতিভুজ বাই দ্বিতীয় ট্রায়াঙ্গেলের অতিভুজ। তো আমরা এখানে অতি দিয়ে কাজ করছি না, লম্ব লম্ব ভূমি দিয়ে কাজ করছি। তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ ও, এই লম্ব মনে করো পি কিউ, তাহলে এই ট্রায়াঙ্গেলের লম্ব কি আসবে? স্মল পি কিউ। তাহলে এর লম্ব ক্যাপিটাল পি কিউ আর এই ট্রায়াঙ্গেলের লম্ব স্মল পি কিউ। ইকুয়াল টু ভূমি ভূমি নিচ্ছি, তাহলে এই ট্রায়াঙ্গেলটার ভূমি মনে করো ও ক্যাপিটাল কিউ
আর ওই ট্রায়াঙ্গেলের ভূমি ও স্মল কিউ। এবার চিহ্ন সহ মান বসাবো। ক্যাপিটাল পি কিউ মানে বোঝায় বস্তুর উচ্চতা, যা আমরা লিখবো ও দিয়ে। স্মল পি কিউ মানে বোঝায় প্রতিবিম্বের উচ্চতা, কিন্তু এখানে প্রতিবিম্ব অবশিষ্ট আছে, যদি কখনো অবশিষ্ট থাকে তখন দেবে নেগেটিভ সাইন, তাহলে এখানে লিখতে পারি মাইনাস আই। ও ক্যাপিটাল কিউ, ও কিউ মানে বোঝায় বস্তু দূরত্ব, দর্পণের যেদিকে বস্তু থাকে সেই দিকটা ঋণাত্মক দিক। তার মানে এখানে বস্তু দূরত্ব, যেটা আমরা ইউ দিয়ে লিখি, চিহ্ন দিয়ে বসালে এটা আসবে মাইনাস ইউ। ও স্মল কিউ, ও স্মল কিউ বলতে বোঝায় প্রতিবিম্ব দূরত্ব, এখানে প্রতিবিম্ব দর্পণের যেদিকে বস্তু সেদিকেই গঠিত হয়েছে, তার মানে প্রতিবিম্ব দূরত্ব যদি ভি দিয়ে লেখা হতো তাহলে চিহ্ন সহ লিখলে এটা হবে মাইনাস ভি। তাহলে মাইনাস মাইনাস কাটতে পারি, এটাকে উল্টে লিখছি, তাহলে উল্টে লিখলে পাবো আই বাই ও, আর এটা পাবো ভি বাই ইউ। ফলো করে আমি মাইনাসটা এখানে দিইনি, মাইনাসটাকে একবারে পাশে নিয়ে এসেছি, তাহলে কত পাচ্ছি মাইনাস ভি বাই ইউ। এবার দেখো আই বাই ও, এই যে রৈখিক বিবর্ধনে শিখেছিলাম না, আই বাই ও মানে রৈখিক বিবর্ধন এম, তাহলে এই আই বাই ও কে আমরা লিখতে পারি এম রৈখিক বিবর্ধন, তাহলে সেটা ইকুয়াল টু প্রুফ হলো মাইনাস ভি বাই ইউ। তাহলে এটা কার জন্য প্রুফ করলাম? অবতল দর্পণ সৎবিম্বের ক্ষেত্রে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই প্রুফ করলাম। এবার চলে যাব অবতল দর্পণ অসৎ বিম্বের ক্ষেত্রে। অবতল দর্পণ অসৎ বিম্বের ক্ষেত্রে এই অবতল দর্পণ এই আমাদের প্রধান অক্ষ, এই ধরো ফোকাস, এই ধরো সেন্টার অফ কার্ভেচার। কি বলেছি? অসৎ বিম্বের ক্ষেত্রে বস্তুকে রাখতে হবে ফোকাস আর মেরুর ভিতরে। মেরু কোথায়? এই যে। তাহলে বস্তুকে বসাই এই ফোকাস আর মেরুর ভিতরে। এই একটা রে এবার আগের মতোই আসবে প্রধান অক্ষের সমান্তরাল, এই আসলো। আর প্রধান অক্ষের সমান্তরাল রে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর কোথা থেকে যায়? ফোকাস দিয়ে। একদম সেম আগের সিস্টেমটা একই, এই ফোকাস থেকে পাস করাচ্ছ। আর একটা রে কোথায় ফেলতে বলেছি? দর্পণের মেরুতে। দর্পণের মেরুতে, এই দর্পণের মেরুতে পড়লো। প্রধান অক্ষের সাথে ঠিক যত কোণে পড়েছে সেম কোণ করে ব্যাক করবে, সেম কোণ করে ব্যাক করবে। হচ্ছে তাহলে এই ব্যাক করার এগুলো কি মিট করার ইচ্ছা আছে এদিকে যেভাবে বেরিয়ে যাচ্ছে? না। তাহলে এদেরকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই বিন্দুতে এখান থেকে যদি এর উপর লম্ব টানি, তাহলেই আমরা বস্তু একটা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব পেয়ে যাব। অবশ্যই সেটা সমশীর্ষ।
যেহেতু অসৎ এইভাবে আঁকবে না, ডটেড লাইন দিয়ে ড্র করবে। অসৎ বিন্দুতে যেভাবে আগের ছবিতে নামকরণ করেছিলাম এখানেও সেই নামকরণই করব। বস্তুর নাম কি দিয়েছিলাম? ক্যাপিটাল পি কিউ। প্রতিবিম্বের নাম কি ছিল? স্মল পি কিউ। যদি নামকরণ সেম রাখি তাহলে আগের বার আমরা যে পেয়ারটা সদৃশকোণী পেয়েছিলাম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানেও সেম পেয়ারই সদৃশকোণী পাবো। দেখো আগেরবার কোন পেয়ারটা পেয়েছিলাম? ট্রায়াঙ্গেল পি কিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি স্মল কিউ। এখানেও দেখো ট্রায়াঙ্গেল পি কিউ এই আর ট্রায়াঙ্গেল স্মল পি কিউ এরা সদৃশকোণী হবে। এটা 90 আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয়, কারণ দেখো এটা আপাতন কোণ তো এটা প্রতিফলন কোণ, এই দুটো অ্যাঙ্গেল সেম। আবার এই লাইনটা স্ট্রেট বেরোচ্ছে, এটা এদিকে বেরোচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলের সাথে এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই কোণ সমান, আবার এই কোণ সমান, দ্যাট মিন্স এই কোণ সমান, আর এদিকে এটা 90 এটা 90। তার মানে পেয়ে গেলাম ট্রায়াঙ্গেল দুটো সদৃশ। তাহলে ট্রায়াঙ্গেল ক্যাপিটাল পি কিউ ও এবং ট্রায়াঙ্গেল স্মল পি স্মল কিউ ক্যাপিটাল ও এরা সদৃশকোণী হওয়ায় কি পাচ্ছি? এর লম্ব ক্যাপিটাল পি কিউ বাই ওই ট্রায়াঙ্গেলের লম্ব স্মল পি কিউ ইকুয়াল টু এর ভূমি ও ক্যাপিটাল কিউ, ওর ভূমি ও স্মল কিউ। আবার চিহ্ন সহ মান বসাবো। পি কিউ মানে বস্তুর উচ্চতা বোঝাচ্ছে, যা আমরা ও দিয়ে লিখি। ক্যাপিটাল পি কিউ ও স্মল পি কিউ, প্রতিবিম্ব সমশিষ্য আছে তাই আই। ও ক্যাপিটাল কিউ এটা মানে বস্তু দূরত্ব, আর বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভই হয়, তাহলে মাইনাস ইউ। ও স্মল কিউ মানে এটা দেখো প্রতিবিম্ব কোথায় হয়েছে? দর্পণের যেদিকে বস্তু সেদিকে না হয়ে বিপরীতে হয়েছে, দর্পণের পিছনে হয়েছে। আর দর্পণের পিছনে হলে সেটা পজিটিভ হবে, তার মানে প্রতিবিম্ব দূরত্ব এখানে পজিটিভ। তাহলে উল্টে লিখছি, তাহলে আই বাই ও ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ভি বাই ইউ। আবার আই বাই ও মানে এম, তাহলে হয়ে গেল এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ প্রুফ করতে পারলাম অবতল দর্পণ অসৎ বিন্দুর ক্ষেত্রে। এবার এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ প্রুফ করব উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণে যেমন সৎ অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু উত্তল দর্পণে শুধু অসৎ প্রতিবিম্বই তৈরি হয়, কোনো সৎ বিম্ব তৈরি হয় না। এই উত্তল দর্পণ এই আঁকলাম আমরা প্রধান অক্ষ। এই ফোকাস আর এই সেন্টার অফ কার্ভেচার। এই বস্তুকে এবার যেখানে খুশি বসাও, কারণ এখানে এদিকে তো না সেন্টার অফ কার্ভেচার আছে না ফোকাস আছে, কিছুই তো এদিকে নেই, বসালে সমস্যা নেই। এই বস্তু যে সিস্টেমে ড্র করছিলাম এখানেও সেম, একটা রে আসবে কোথায়? প্রধান অক্ষের সমান্তরাল। এবার অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল? প্রধান অক্ষের সমান্তরাল রে যখন দর্পণের উপর পড়ছে তখন কি হচ্ছিল? প্রতিফলনের মানে ফর সেটা ফোকাস থেকে পাস করছিল, কিন্তু এক্ষেত্রে ফোকাস থেকে পাস করবে না, কি হবে? এমন করে বেরিয়ে যাবে যেন মনে হবে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে।
দেখো এমন করে বেরোচ্ছে যেন মনে হচ্ছে না ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে। আর একটা রে কোথায় ফেলতে বলেছি? মেরুতে। তাহলে আর একটা রে মেরুতে ফেলবো, এই মেরুতে পড়ছে। আর মেরুতে ফেলার পর কি হয়, যে অ্যাঙ্গেলে পড়ে ঠিক সেম অ্যাঙ্গেলে ব্যাক করে। আলোর ক্ষেত্রে মাথায় রাখবে রেফ সাইনগুলো কিন্তু অবশ্যই জেনে দেওয়া হয়। হলো, তাহলে এই যে ব্যাক করার এটা আর এই রেটা, এটা কি কখনো মিলিত হতে পারবে না? এদেরকেই যদি পেছন দিকে বাড়াতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে এরা এইরকম একটা বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে বস্তুর এখান থেকে যদি এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানি, তাহলে ওই বিন্দুতেই এখানে আর কি লম্ব যেটা টানবো সেটাই হবে বস্তুর অসৎ খর্বাকার প্রতিবিম্ব। আর অসৎ বললে আমরা অটোমেটিক দিয়ে প্রকাশ করি। অবশ্যই সেটা কি এসছে? সমশীর্ষ এসছে। নামকরণ সেম আগের বারের মতো, ক্যাপিটাল পি কিউ, প্রতিবিম্ব স্মল পি কিউ, এটা তো ও। এখানেও নাম সেম থাকলে বললাম সেম ট্রায়াঙ্গেলের পেয়ার দুটোই সদৃশকোণী পাবো, অর্থাৎ এখানে আর সদৃশকোণী দেখাচ্ছি না প্রমাণ করে। তাহলে এখানে দেখো ট্রায়াঙ্গেল পি কিউ আর ট্রায়াঙ্গেল স্মল পি কিউ সদৃশকোণী। তো ট্রায়াঙ্গেল ক্যাপিটাল পি কিউ ও ট্রায়াঙ্গেল স্মল পি কিউ এরা সদৃশকোণী হওয়ায় কি হয়েছিল আগে? এই ট্রায়াঙ্গেলের লম্ব বাই ওই ট্রায়াঙ্গেলের লম্ব, দ্যাট মিন্স ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু এর ভূমি ও ক্যাপিটাল কিউ বাই ওর ভূমি ও স্মল কিউ। ক্যাপিটাল পি কিউ মানে বোঝায় বস্তুর উচ্চতা যা ও, স্মল পি কিউ মানে বোঝায় প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্ব সমশীর্ষ তাই আই। ও ক্যাপিটাল কিউ মানে বস্তু দূরত্ব, চিহ্ন সমেত বসালে বস্তুর তলেস নেগেটিভ তো মাইনাস কিউ। ও স্মল কিউ প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব কোথায় আছে? দর্পণের পেছনে, মানে বস্তু যেদিকে তার বিপরীতে আর সেই দিকটা হয় ধনাত্মক, তাই প্রতিবিম্ব দূরত্ব এখানে প্লাস। আবার উল্টে দিলে আই বাই ও ইকুয়াল টু পাচ্ছ মাইনাস ভি বাই ইউ, আর আই বাই ও মানে এম, তাহলে হয়ে গেল এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ প্রমাণ করতে পারলাম। এবার আলোচনা করব এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা নিয়ে। তো ফর্মুলা গুলো জানতে গেলে আগে আমাদেরকে চিহ্নের অ্যাপ্লিকেশন জানতে হবে, চিহ্নগুলো প্রয়োগ করতে হবে ঠিকঠাক, তারপরে ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। তো সেই চিহ্নের কোথার জন্য আগে আসি, অবতল আর উত্তল দর্পণে কার ক্ষেত্রে কিরকম চিহ্ন ইউজ করব। প্রথমে আসি অবতল দর্পণের ক্ষেত্রে। সাধারণত ইউ নেগেটিভ হয়, বিশেষ কিছু ক্ষেত্র আছে যেখানে ইউ পজিটিভ হয়, তো সেই বিশেষ ক্ষেত্রটা এখনই আলোচনা করছি না। মানে ইউ অ্যাকচুয়ালি পজিটিভ হয় যদি বস্তু অসৎ হয়। বস্তু কখন কিভাবে অসৎ সেটা বলছি না এখন। তাহলে নর্মালি তুমি ভাবো যদি বস্তু সৎ হয় তো সেসব ক্ষেত্রে ইউ নেগেটিভ, সে উত্তল হোক অবতল হোক উভয় দর্পণের ক্ষেত্রেই হয়। তাহলে এই উত্তল দর্পণটাও দেখাই একবার। তাহলে উত্তলের ক্ষেত্রেও ইউ নেগেটিভ। ভি প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে অবতলের জন্য, কারণ অবতল দর্পণের সৎ অসৎ দুরকম প্রতিবিম্বই হয়। যে ফিগারগুলো আগে ড্র করেছি একটু ফলো করে দেখো যে অবতল দর্পণে যখন সৎ বিম্বগুলো এসছিল সেটা কোথায় এসছিল, সেটা কিন্তু বস্তু যেদিকে দর্পণের সেদিকে এসছে। চলো তারপর দেখিয়ে দিই।
এই দেখো অবতল দর্পণ সৎবিম্বের ক্ষেত্রে, সৎবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় এসছে? যেদিকে বস্তু আছে সেই দিকে। তার মানে সৎবিম্বের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে বস্তু যেদিকে সেদিকে হলে নেগেটিভ হয়, তাই সৎবিম্বের ক্ষেত্রে ভি আসবে নেগেটিভ। আবার দেখো অসৎ বিম্বের ক্ষেত্রে কোথায় আসছে? দর্পণের পেছনে, বস্তু যেদিকে সেদিকে নয়, তার বিপরীতে। তাই অবতল দর্পণে যখন অসৎ বিম্ব হচ্ছে, তাহলে অসৎ বিম্বের ক্ষেত্রে কিন্তু ভি পজিটিভ, সৎ নেগেটিভ, অসৎ পজিটিভ। তাহলে ভি নেগেটিভ কখন হবে? সৎ বিম্ব। যারা সৎ হয় তারা অবশিষ্ট হয়। ভি পজিটিভ কখন? যখন অসৎ বিন্দু হয়। আর যারা অসৎ তারা সমশিষ্য হয়। অবতল দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য হয় নেগেটিভ। এবার আসি বিবর্ধন, মানে রৈখিক বিবর্ধনের কথাই বলছি। তো বিবর্ধন নেগেটিভ না পজিটিভ? তো বিবর্ধনের অ্যাকচুয়ালি ফর্মুলা কি হয়? m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তো ভাবো m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, মাইনাসটা আমার কাছে আছে, হ্যাঁ। এবার ভি বাই ইউ যদি আমি সৎ দিয়ে বলি, তাহলে ভি এর চিহ্ন কি? নেগেটিভ। ইউ এর চিহ্ন কি? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ তো কেটে গেল, কিন্তু মাইনাস থেকে যাচ্ছে। তার মানে সৎ বিম্ব যদি হয় তাহলে কিন্তু এম নেগেটিভ আসবে। আর অসৎ যদি হয় তাহলে এম পজিটিভ আসবে। আই ইমেজ, আইও তো তাই। সৎ হলে কি হয়? অবশিষ্ট হয়। অবশিষ্ট হলেই নেগেটিভ হয়। তাহলে আই নেগেটিভ কখন আসছে? সদেই অবশিষ্ট, তো সৎ বিম্বের ক্ষেত্রে। আই পজিটিভ কখন আসছে? অসৎ বিম্বের ক্ষেত্রে। তার মানে এখানে ভুল করার কোনো চান্স নেই, কারণ কি? যত সৎ এসছে সব নেগেটিভ। সদে ভি নেগেটিভ, সদে এম নেগেটিভ, সদে আই ভি নেগেটিভ, আর অসদে পজিটিভ। আর ফোকাস দৈর্ঘ্য অবতলে নেগেটিভ হয়, ইউ নেগেটিভ হয়। উত্তল দর্পণে কোনো আরো সমস্যা নেই। কেন? উত্তল দর্পণে তো সৎ বিম্ব গঠন করেই না, যা করে অসৎ। আর এখানে দেখেছি অসৎগুলোতে কি হয়? পজিটিভ হয়। আর উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য আবার পজিটিভ হয়। তার মানে উত্তল দর্পণে ইউ বাদে সবই পজিটিভ হয়। তাহলে এফ পজিটিভ হলো, ভি পজিটিভ হলো, এম পজিটিভ হলো, আই পজিটিভ হবে। তাহলে প্রথম বুঝলাম চিহ্ন। চিহ্ন শেখার পর এবার জানবো ফর্মুলাগুলো। তাহলে এবার ফর্মুলায় আসি। প্রথম রিলেশন আসছি ইউ ভি এফ এর সম্পর্ক। ইউ ভি ও এফ এর সম্পর্ক। অ্যাকচুয়ালি ইউ ভি এফ এর সম্পর্ক মানেই তো বলীয় দর্পণের সমীকরণ। আর বলীয় দর্পণের সমীকরণ ডে টু ডে প্রুফ করিয়েছি, আর আজকে আমরা আলোচনাও করেছি। তাহলে ইউ ভি এফ এর সম্পর্ক কি হয়? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। নাম্বার 2 তে আসি এম ভি ও ইউ এর সম্পর্ক। এম ভি এর সম্পর্ক তো আজকেই প্রতিষ্ঠা করলাম, সেটা কি এসছে? এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। দেন আসি এম আই ও ও এর সম্পর্ক। এটাও আজকেই করানো। এম ইকুয়াল টু পাবো আই বাই ও। এবার আসছি
এম এফ ও ইউ এর সম্পর্ক। এই সম্পর্কটা এখনো শেখায়নি, চলো এই সম্পর্কটা কি হয় একটু প্রতিষ্ঠা করে দেখাই। এম এফ ইউ এর সম্পর্ক। তো বলীয় দর্পণের সমীকরণ কি হয়? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। যদি এম এফ ইউ ইউ এর সম্পর্ক বলে, তো এই ইকুয়েশনে সবাইকে ইউ দিয়ে গুণ করতে হবে। তাহলে ইউ বাই ভি, এখানে ইউ দিয়ে গুণ করলে ইউ বাই ইউ মানে 1, এখানে পাচ্ছ ইউ বাই এফ। তাহলে ইউ বাই ভি ইকুয়াল টু ইউ বাই এফ মাইনাস 1 और u by f इक्वल टू পাচ্ছি কত? u মাইনাস f বাই f। উল্টে লিখছি v বাই u ইকুয়াল টু f বাই u মাইনাস f। উভয় দিকে এটা মাইনাস গুণ করলে মাইনাস v বাই u, এই মাইনাসটা নিচে যদি গুণ করি তাহলে মাইনাস u প্লাস f, মাইনাস u প্লাস f, তাই তো? এখানে মাইনাস u প্লাস f, তো লেখার সময় ঘুরিয়ে লিখলাম, তাহলে f মাইনাস u লিখে দিলাম। মাইনাস v বাই u কেন করলাম? কারণ দেখো m ইকুয়াল টু হয় মাইনাস v বাই u, তাহলে মাইনাস v বাই u জায়গায় m লিখতে পারি, তাহলে হয়ে গেল m ইকুয়াল টু f বাই f মাইনাস u। তাহলে m f u এর সম্পর্ক পরিষ্কার করে ফেললাম। এবার আসি m f ও v এর সম্পর্ক। MVF এর সম্পর্ক করার জন্য একই রকম এই স্টাইলেই করব, কিন্তু এটা তো MFU এর সম্পর্ক ছিল বলে এখানে আমরা সবাইকে ইউ দিয়ে গুণ করেছি, আর MFV এর সম্পর্ক যখন চাইবে তখন সবাইকে V দিয়ে গুণ করব। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। সবাইকে যদি V দিয়ে গুণ করি, V বাই V 1, V বাই u इक्वल टू v by f, और v by u इक्वल टू पाচ্ছি v by f माइनस 1 और v by u इक्वल टू v माइनस f by f। বিবর্ধন করতে গেলে লাগবে মাইনাস v by u, তাই বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করলাম, সেই মাইনাস v, তাহলে এখানে মাইনাস গুণ করলে পাবো মাইনাস v প্লাস f, লেখার সময় ঘুরিয়ে লিখছি f মাইনাস v by f, আর মাইনাস v বাই u মানে m, তাহলে পাচ্ছ m ইকুয়াল টু f মাইনাস v বাই f। তো এই গেল বেসিক 5টা ফর্মুলা। এছাড়া একটা দুটো ফর্মুলা আরো দেখানো যেতে পারে, তো সেটা আজ দেখাচ্ছি না। তাহলে এই ফর্মুলার উপরেই কিন্তু আমাদের বেশিরভাগ অঙ্কই সলভ করা যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা, আর কিছু গাণিতিক সমস্যা নিয়ে চলে আসবো ডে 4।